টানা ৩ বছর ধরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। এই যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সাবেক বাইডেন প্রশাসনও শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে ঘুরে গেছে পাশার দান। যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে আসছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে না। এছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে শুক্রবার ওয়াশিংটন ডিসি সফর করবেন বলেও নিশ্চিত করেছেন তিনি। বুধবার ট্রাম্প বলেন, আমি ইউক্রেনকে খুব বেশি নিরাপত্তার নিশ্চয়তা দিতে চাচ্ছি না, আমরা চাই ইউরোপ এটি করুক। এর আগে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রাথমিক অর্থনৈতিক চুক্তি প্রস্তুত রয়েছে, তবে এই চুক্তিতে এখনও কোনো মার্কিন নিরাপত্তা গ্যারান্টি অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য এমন কিছুকে গুরুত্বপূর্ণ বলে মনে করে কিয়েভ। এই সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের সাথে আলোচনার ফলাফলের ওপর চুক্তির পুরো বিষয়টি নির্ভর করছে বলেও প্রেসিডেন্ট জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন। তিনি বলেছেন, এই চুক্তিটি একটি দুর্দান্ত সাফল্য হতে পারে এবং বড় সাফল্য নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের কথোপকথনের ওপর। মিডিয়া রিপোর্ট অনুসারে সম্ভাব্য এই চুক্তিটিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ প্রতিহত করার জন্য মার্কিন সহায়তার ক্ষতিপূরণ হিসেবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দেওয়া হবে। হোয়াইট হাউস মহাকাশ, প্রতিরক্ষা এবং পারমাণবিক শিল্পে ব্যবহৃত খনিজগুলোর বিশাল ভাণ্ডারে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য কিয়েভের উপর ব্যাপক চাপ প্রয়োগ করেছে। ট্রাম্পের কাছ থেকে শক্তিশালী সমর্থন নিশ্চিত করার জন্য ইউক্রেনের প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই চুক্তিটি। অন্যদিকে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের দ্রুত সমাপ্তি চান ট্রাম্প। বুধবার ট্রাম্প বলেন, তিনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট একটি চুক্তিতে স্বাক্ষর করবেন, যার ফলে যুক্তরাষ্ট্র কিয়েভের লাভজনক রিয়ার আর্থ খনিজের উপর বস্তুত অধিকার পাবে। এর ফলে রাশিয়ার ৩ বছরব্যাপী আগ্রাসী যুদ্ধে ওয়াশিংটন ইউক্রেনকে যে অস্ত্র পাঠিয়েছিল তার মূল্য পুষিয়ে নেবে ওয়াশিংটন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার এই নতুন মেয়াদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বলেন, এই চুক্তি স্বাক্ষরের জন্য এবং যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউসে আসবেন। ট্রাম্প বলেন, এই চুক্তি আমাদের জন্য বিশাল সম্পদ নিয়ে আসছে, তবে তিনি বলেন, এর প্রথম লক্ষ্য হচ্ছে এই যুদ্ধ বন্ধ করা, যার ফলে রাশিয়া ও ইউক্রেনের লাখ লাখ সৈন্য ও ইউক্রেনের বেসামরিক লোকজনও হতাহত হয়েছেন। ওয়াশিংটন কিয়েভকে যে $10,000 কোটি ডলারেরও বেশি মূল্যের সামরিক সহায়তা দিয়েছে সে প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার ২ নম্বর বিষয়টি হচ্ছে সেই অর্থ ফিরে পাওয়া। আমাদের সামরিক সরঞ্জাম ছাড়া রাশিয়া ইউক্রেন দখল করে নিলে যুদ্ধ এমনিতেই দ্রুত শেষ হয়ে যেত। এই সংঘাত বন্ধ করার লক্ষ্যে ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনা শুরু করেছেন। যদিও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে প্রথম বৈঠক থেকে ইউক্রেন ও ইউরোপের কর্মকর্তাদের বাদ দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও ইরান এখন একে অপরের ঘাড়ে গরম নিঃশ্বাস ছাড়ছে। চরম শত্রুতায় পরিণত এ সম্পর্ক একসময় ছিল বন্ধুত্বের, কিন্তু স্বার্থকেন্দ্রিক বৈশ্বিক রাজনীতিতে সম্পর্কের উত্থান পতনের আদলে যুক্তরাষ্ট্র ইরান এখন চরম বৈরী দুই দেশ। অতি সম্প্রতি ইরানের তেল বাণিজ্যের সাথে যুক্ত ৩০ জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজকে ওয়াশিংটন কালো তালিকাভুক্ত করেছে। এরপর বুধবার এই নতুন নিষেধাজ্ঞাকে শত্রুতার স্পষ্ট লক্ষণ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান থেকে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম AFP। জাতীয় তেল কোম্পানির প্রধান এবং তেল বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োজিত অভিযুক্তদের লক্ষ্য করে সোমবার ওয়াশিংটন নতুন এই পদক্ষেপের ঘোষণা দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপর তার সর্বোচ্চ চাপ নীতি পুনর্বহাল করার পর 1 মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল নিষেধাজ্ঞার দ্বিতীয় ধাপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, নিষেধাজ্ঞাগুলো ইরানের মহান জনগণের কল্যাণ, উন্নয়ন এবং সুখের প্রতি আমেরিকান নীতি নির্ধারকদের শত্রুতার সুস্পষ্ট লক্ষণ। এক বিবৃতিতে তিনি এই পদক্ষেপগুলোকে ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনকারী একটি ভুল, অযৌক্তিক, অবৈধ কাজ বলে অভিহিত করেছেন। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইরানের সাথে সংলাপের আহ্বান জানান। তিনি বলেন, ইরানকে তিনি একটি মহান ও সফল দেশ হিসেবে দেখতে চান। তবে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার অধীনে তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। এদিকে গেল সোমবার জানা যায়, ভারতের 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন সরকারের বিদেশি সম্পদ বিষয়ক অফিস ও পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে ওই 4 প্রতিষ্ঠান হল ফ্লুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইনকর্পোরেশন। এই 4টি প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইনকর্পোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বাকি 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের জ্বালানি ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। আবার এদিকে ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটন 2015 সালের ঐতিহাসিক চুক্তি থেকে সরে আসে, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর বিধিনিষেধ আরোপ করা হয়। 2018 সালে ট্রাম্প প্রশাসন পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান ধীরে ধীরে তার পারমাণবিক প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেয়। নভেম্বরে ট্রাম্প পুনরায় ক্ষমতা গ্রহণের পর ইরান চলতি সপ্তাহের সোমবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাথে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করেছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাদি মঙ্গলবার বলেছেন, 3 সপ্তাহের মধ্যে ইউরোপীয়দের সাথে আরও এক দফা আলোচনার আশা করা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য রাজনৈতিক দল, মিডিয়া, শ্রমিক ইউনিয়ন, বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় চাপ কমেছে। এর ফলে ভুটানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশেই এবছরের সবচেয়ে বেশি স্কোর উন্নতি করেছে। বৈশ্বিক স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 5 পয়েন্ট উন্নতি করেছে বাংলাদেশ। বুধবার ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2024 শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে স্বাধীনতার অবনতি ঘটেছে, তবে দক্ষিণ এশিয়ায় কিছু ইতিবাচক উন্নতি দেখা গেছে। ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী 100 পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর 45, গত বছর এই স্কোর ছিল 40। এবারও বাংলাদেশের অবস্থান আংশিক মুক্ত দেশের কাতারে রয়েছে। 208টি দেশ ও অঞ্চলের মধ্যে 7টিতে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার অবনতি হয়েছে। অন্যদিকে 34টি দেশে উন্নতি দেখা গেছে। এল সালভাদোর, হাইতি, কুয়েত ও তিউনেশিয়ায় সবচেয়ে বেশি অবনতি ঘটেছে, আর বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও সিরিয়ায় সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশে গণতন্ত্রের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আরও উন্নতি নির্ভর করছে সরকার কিভাবে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয় এবং কিভাবে ব্যক্তিগত স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করে তার উপর। এছাড়া সরকারকে নির্বাচন আয়োজন, ধর্মীয় উত্তেজনা কমানো, অর্থনীতি স্থিতিশীল করা এবং শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবির মুখেও পড়তে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করছেন। প্রতিবেদনের সহলেখক ইয়ানা গোরোখভস্কা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন,
বিশ্বব্যাপী স্বাধীনতা অবনতির এটি ১৯তম বছর। তবে ২০২৪ সালে অনেক দেশে নির্বাচন হওয়ায় পরিস্থিতি আরও গতিশীল ছিল। তিনি বলেন, বাংলাদেশ ও সিরিয়ায় নাগরিক স্বাধীনতায় দ্রুত উন্নতি দেখা গেছে, তবে রাজনৈতিক প্রতিনিধিত্ব উন্নতি হতে আরও সময় লাগবে। এদিকে প্রতিবেদনে সেনেগাল ও ভুটানকে মুক্ত দেশের মর্যাদা দেওয়া হয়েছে। সেনেগালের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিরোধী দল জয়লাভ করে, আর হিমালয়ের দেশ ভুটান প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সিরিয়ার ক্ষমতাসীন বিরোধী দলগুলোর নীরবতার সুযোগে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে দক্ষিণ সিরিয়া থেকে তাদের সরে আসার কোনো ইচ্ছা নেই। গেল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন যে আমরা দক্ষিণ সিরিয়া থেকে সরে যাব না এবং সেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উপস্থিত থাকতে দেব না। তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ সিরিয়াকে যে কোনো সামরিক উপস্থিতি থেকে মুক্ত রাখতে হবে। এরপরই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, জয়নবাদী শাসক গোষ্ঠীর দখলদারিত্ব অব্যাহত থাকায় শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে দক্ষিণ সিরিয়ায় তাদের অবস্থান অনড়। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্ক করে বলেন, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দেশটির নতুন সরকারের সামরিক বাহিনীকে কোনোভাবেই তৎপরতা চালাতে দেবে না তেল আবিব। ২৩ ফেব্রুয়ারি ইসরায়েলের সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন নেতানিয়াহু। নেতানিয়াহু জোর গলায় দক্ষিণ সিরিয়ার কুনেত্রা, দারা এবং সুয়াইদা প্রদেশকে নতুন সিরীয় সরকারের সেনাদের কাছ থেকে পুরোপুরি অসামরিকীকরণের দাবি করেন। উক্ত অনুষ্ঠানে নেতানিয়াহু হায়াত তাহরির আল শাম গ্রুপের কথা উল্লেখ করে বলেন, আমরা দামেস্কের দক্ষিণে এইচটিএস সংগঠন বা নতুন সিরিয়ান সেনাবাহিনীর বাহিনীকে প্রবেশ করতে দেব না। প্রসঙ্গত, হায়াত তাহরির আল শাম গত ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতায় ২ যুগ ধরে থাকা নেতা বাশার আল আসাদকে উৎখাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, সিরিয়ার ড্রুজ সম্প্রদায়ের প্রতি কোনো হুমকি ইসরায়েল মেনে নেবে না। ড্রুজ সম্প্রদায়ের মানুষজন ইসরায়েলে অবৈধভাবে দখলকৃত সিরীয় অঞ্চল গোলান হাইটস এবং দক্ষিণ পশ্চিম সিরিয়ার অন্যান্য অংশে বাস করে। এদিকে গেল মঙ্গলবার তার্তুজ, দারা, লাতাকিয়া এবং সুইদার সিরিয়ান নাগরিকরা গোলান মালভূমির গ্রাম ও শহরের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনের বিরোধিতা জোরদার করার জন্য একটি প্রতিবাদ সমাবেশ করেছেন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সাম্প্রতিক বক্তব্য এবং সিরিয়ার ভূখণ্ডের প্রতি তাদের লোভের নিন্দা করেছেন। সিরিয়ার নাগরিকরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছিলেন, যার মধ্যে একটিতে নেতানিয়াহুকে সম্বোধন করে লেখা ছিল, চুপ করো নেতানিয়াহু, আমরা সিরিয়ার সবাই ঐক্যবদ্ধ এবং আমরা আমাদের দেশকে রক্ষা করতে জানি। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন যে ইসরায়েল তার অঞ্চল সম্প্রসারণের চেষ্টা করছে। তিনি আরও বলেন, সিরিয়ার জনগণ ইসরায়েলকে তাদের ভূমি দখল করতে দেবে না। আবার এদিকে সিরিয়ার জাতীয় সংলাপ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং যে কোনো বিভাজন প্রত্যাখ্যান করার উপর জোর দেওয়া হয়েছে। দামেস্ক সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। পাশাপাশি সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।